নমস্কার, রাজদীপ ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি এলআইসির ডিভিশনাল ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল KMDO1 এর মাননীয় চন্দন কুমার জানা মহাশয়কে। চন্দনবাবুর থেকে আজকে আমরা জানতে চাইব যে তরুণদের ক্ষেত্রে, বিশেষ করে শিক্ষিত তরুণী যারা চাকরির আশায় বিভিন্ন সরকারি এবং বেসরকারি জায়গায় পরীক্ষায় বসেন, মূলত পাখির চোখ সরকারি কেন্দ্রে যাদের, সেই সমস্ত শিক্ষিত তরুণদের ক্ষেত্রে এলআইসিতে চাকরির অপশন কিরকম আছে? নমস্কার, রাজদীপ ম্যাগাজিন ইউটিউব চ্যানেলকে প্রথমে আমি ধন্যবাদ জানাই এবং আমাকে যে আজকে প্রশ্ন করা হয়েছে সেই প্রসঙ্গে আমি দু একটা কথা বলতে চাই যে এলআইসি মানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা 1956 সালে তৈরি হয়েছিল, তার জয়যাত্রা সমানে তবে থেকে অব্যাহত আছে। এখন 2024 সালে দাঁড়িয়েও একই মানে জয়যাত্রা অব্যাহত। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য এলআইসির মানে নিয়ে এলো দারুণ সুখবর। তার কারণ আগামী দিনে এলআইসিতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তার কারণ হচ্ছে যে মানে যে হারে এখন আমাদের এলআইসি থেকে লোক রিটায়ারমেন্ট নিচ্ছে বা যে হারে এলআইসির ব্যবসা বেড়ে চলেছে, তাতে করে দাঁড়িয়ে আমরা এলআইসিতে অনেক বেশি কর্মসংস্থানের আশা করছি। এবং বর্তমানে দুই দিক থেকে মানে অ্যাকচুয়ালি এলআইসিতে অ্যাসিস্ট্যান্ট এবং ডাইরেক্ট রিক্রুট ডবলেও এই দুটো ক্যাডারেই বেশি রিক্রুট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দুটোই সরকারি চাকরি। তো আমি সেই প্রসঙ্গে বলতে চাই যে অ্যাসিস্ট্যান্ট বা ডাইরেক্ট রিক্রুট ডবলেও অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এই দুটো পদে আগামী দিনে বেশ কিছু লোক নেওয়া হবে। মানে যেরকম ইউপিএসসিতে সিলেকশন হয়, প্রিলিমিনারি এক্সামিনেশন, তারপরে হয় মেন এক্সামিনেশন, ফাইনালি ইন্টারভিউ হয়। তো যেটা আমি বলতে চাইছিলাম, আগামী দিনে কিন্তু প্রচুর লোক নেওয়ার সুযোগ, কর্মসংস্থানে অনেক সুযোগ রয়েছে। বিশেষ করে দুটো পদে এলআইসিতে লোক নেওয়া হবে, এটা আমরা আশা করছি। কারণ আগামী দিনে ফুল ডিজিটালাইজেশন হয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এই দুটো পোস্টে কিন্তু অনেক লোক নেওয়া হবে, এটা আমরা আশাবাদী। এবং রিসেন্টলি প্রত্যেক বছরই লোক নেওয়া হচ্ছে এবং 2024-এও লোক নেওয়া হয়েছে। আগামী দিনে প্রত্যেক বছরই এই দুটো পোস্টে লোক নেওয়া হবে, এরকম আমরা আশা করছি। মেনলি অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এই দুটো পোস্টে যেরকম পরীক্ষার প্যাটার্ন হয় সেটা মোটামুটি ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম যেরকম হয়, প্রথমে প্রিলিমিনারি একটা পরীক্ষা হয়, তারপরে একটা মেন্স এক্সামিনেশন হয়, তারপরে ফাইনালি ইন্টারভিউ হয় এবং সিলেকশন হয়। বেশ, তারপরে তো এবারে আমি এই প্রিলিমস এবং মেন্সের। আচ্ছা, এক্সকিউজ মি চন্দনবাবু, একটা জিনিস প্রসঙ্গত আমি জানতে চাইছি। এই যে অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের পদের কথা বললেন, কোন ধরনের স্টুডেন্টরা এখানে এলিজিবল? কি পাস তাদের থাকতে হবে বা অন্য কি ধরনের আনুষঙ্গিক যোগ্যতা দরকার এটাতে অ্যাপ্লাই করতে গেলে? যদি বলেন। বয়স সীমা মোটামুটি 18 থেকে 30-এর মধ্যে। কিছু ক্ষেত্রে ছাড় রয়েছে, এসসি এসটি বা ওবিসি এইসব টাইপে বেশ কিছু বয়সের ছাড় রয়েছে। মোটামুটি 18 থেকে 30 বছরের বয়সী এবং ব্যাচেলার্স ডিগ্রি হতে হবে ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া, এটা হতে হবে। ব্যাচেলার ডিগ্রি, বিএ, বিএসসি, বিকম? হ্যাঁ, ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনি স্ট্রিম। আচ্ছা, বিবিএ বা এলএলবি এগুলো কি অ্যাপ্লিকেবল না? ইয়েস, অ্যাপ্লিকেবল বাই ব্যাচেলার ডিগ্রি। আচ্ছা, any kind of bachelor degree from recognized university. Okay, next. তো আমি যেটা বলতে চাইছিলাম, মেনলি 3টে স্টেজে পরীক্ষা যেটা হয়,
প্রিলিমিনারি, তারপরে মেন্স এক্সামিনেশন, তারপরে ফাইনালি ইন্টারভিউ। এবারে অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যদি প্রিলিমিনারি পরীক্ষা হয়, তো প্রিলিমিনারি মানে অ্যাসিস্ট্যান্ট রিক্রুটের ক্ষেত্রে প্রিলিমিনারি যে এক্সামিনেশন হয় সেটা মোটামুটি 100 নম্বরের, এবং যে মেন্স পরীক্ষা হয় সেটা 200 নম্বরের। প্রিলিমিনারি পরীক্ষাতে আসে রিজনিং এবিলিটি, নিউমেরিক্যাল এবিলিটি অ্যান্ড ইংলিশ। কোনটা কত নম্বরের প্রশ্ন, কোনটা কত নম্বরের আর কি প্রশ্নপত্র থাকে? রিজনিং এবিলিটি 35টা কোশ্চেন থাকে, 35 নম্বর, তার জন্য অ্যালটেড টাইম হচ্ছে 20 মিনিট। আচ্ছা, আর নিউমেরিক্যাল এবিলিটি 35টা কোশ্চেন থাকে, 35 নম্বর এবং 20 মিনিট, সেটাও ডিউরেশন 20 মিনিট। আচ্ছা, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে 30টা কোশ্চেন থাকে, 30 মিনিট এবং 30 মার্কস। আচ্ছা। আচ্ছা, এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বললেন চন্দনবাবু, ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে কি গ্রামার পোর্শন শুধু থাকে, না না লিটারেচার এবং গ্রামার বোধ থাকে, নাকি শুধুই অবজেক্টিভ টাইপ প্রশ্ন? না না, সবকিছুই থাকে। যেমন যেমন আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি যে কম্প্রিহেনশন থাকে, মানে একটা টপিক দিয়ে দেওয়া হলো, তারপর বিভিন্ন রকম কোশ্চেন থাকে। আচ্ছা, তারপরে সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিম, মানে গ্রুপ ভার্ব। আচ্ছা, প্রিফিক্স সাফিক্স এগুলো থাকে? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব অবশ্যই থাকে। আচ্ছা, ওকে, নেক্সট। 100 নম্বরের কোশ্চেন হয়, 100টা কোশ্চেন থাকে এবং ডিউরেশন হচ্ছে 60 মিনিটস টোটাল। এটা প্রিলিমে কোয়ালিফাই করলে তবে মেন্স পরীক্ষা দেওয়া যায়। মেন্স পরীক্ষাটা 200 নম্বরের, তাতেও রিজনিং এবিলিটি থাকে, ও 40টা কোশ্চেন, 40 নম্বর, এবং ডিউরেশন হচ্ছে 30 মিনিটস। আচ্ছা, এবারে জেনারেল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থাকে, সেটাও 40 নম্বর, 40টা কোশ্চেন, 30 মিনিট টাইম। আচ্ছা, তারপরে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকে, সেটাও 40 নম্বর, 40টা কোশ্চেন এবং 30 নম্বর। এ বাদ দিয়েও আরো ইংলিশের উপর 40টা কোশ্চেন থাকে, 40 নম্বর এবং 30 মিনিট টাইম। হিন্দিতেও 40টা কোশ্চেন থাকে, 40 নম্বর এবং 30 মিনিট টাইম। মোট হিন্দি কি কম্পালসারি? হ্যাঁ, দুটো পরীক্ষাই কম্পালসারি আছে। আচ্ছা, হিন্দি এবং ইংলিশ দুটো পরীক্ষাই দিতে হবে মেন্সে আর। আচ্ছা, কিন্তু যেটা হচ্ছে যে প্রিলিমসে যে ইংলিশটা দিতে হয়, ওটা তো কোয়ালিফাইং হিসাবে ট্রিট হয়, কিন্তু মেন্সে ইংলিশ এবং হিন্দি দুটোতেই কিন্তু পাস করে করতে হবে, কোয়ালিফাই, মানে যেভাবে নাম্বার পাবে তার উপর বেশ করে র্যাঙ্কিং হবে। তারপর তো ইন্টারভিউ তো আছেই। আচ্ছা, ইন্টারভিউতে সাধারণত কি ধরনের প্রশ্ন করা হয়? এটা একদম তো এটা বলে দেওয়া যায় না আগে থেকে, সেটা আমরা বুঝি, সবাই জানে, কিন্তু বেসিক্যালি কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয় ইন্টারভিউতে? সাপোজ পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে, জিকে সম্পর্কে, স্পোর্টস, ফিল্ম, কোন ডিভিশনের উপর, নাকি ফাইন্যান্স, নাকি এলআইসির ইন্টারনাল যে সমস্ত টার্মস গুলো রয়েছে সেই টার্মস এর উপরে কি ধরনের, যদি একটুখানি আপনি হিন্টস দেন তাহলে স্টুডেন্টদের একটু সুবিধা হবে, চাকরি প্রার্থীদের একটু সুবিধা হবে। মেনলি কোশ্চেন করা হয় ও কোন স্ট্রিম থেকে এসছে, সেই স্ট্রিমে বেসিক কিছু নলেজ জিজ্ঞেস করা হয়, কেননা এক্সপার্ট অনেক লোকেরাই থাকে ওই ফিল্ডে। আচ্ছা, সেটা করা হয়, প্লাস কারেন্ট যে নলেজ, কারেন্ট যে আপনার চারিদিকে পলিটিক্যাল এখন সিচুয়েশন হচ্ছে, বা পলিটিক্যাল বিভিন্ন রকম ঘটনা, বা আপনার জেনারেল অ্যাওয়ারনেস, হ্যাঁ জিকে, এগুলোর উপরই কোশ্চেন হয়। ইন্টারভিউটা সেরকম টাফ নয়, মেনলি লেখা পরীক্ষাটাই মেন টাফ। আচ্ছা, এবারে ম্যাথমেটিক্স, নিউমেরিক্যাল এবিলিটি মোটামুটি মাধ্যমিক স্ট্যান্ডার্ডে যা কিছু থাকে, সে আপনার এই যে এইচসিএফ, এলসিএম বা অন্যান্য যেসব টাইম রিলেটেড যে কোশ্চেন, মেনসুরেশন বা
ট্রাইগোনোমেট্রির উপর বিভিন্ন রকম কোশ্চেন, এগুলো ছোটখাটো আসে, বা ইন্টারেস্ট রেট, কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, সিম্পল ইন্টারেস্ট রেট, তার উপর বিভিন্ন রকম কোশ্চেন আসে। এগুলোর উপরই, কঠিন নয়। তবে মানে এইচএস এর কিছু কিছু টপিক, যেমন মেনসুরেশন, সার্চ, পারমুটেশন, কম্বিনেশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, এগুলোও আসে। এটা মোটামুটি অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে এভাবেই সিলেকশন হয়। আর যেটা ডাইরেক্ট রিক্রুট ডবলও থাকে, তাতেও প্রিলিমস এবং মেন্স এরকম দুটো স্ট্যান্ডার্ড থাকে। তাতেও প্রিলিমসে মোটামুটি 100 নম্বরের কোশ্চেন থাকে, 100টা কোশ্চেন 70 নম্বর, এবং ডিউরেশন হচ্ছে 60 মিনিট। তবে ইংলিশটা ওই ক্ষেত্রে অপশনাল সাবজেক্ট হিসেবে ট্রিট হয়, মানে কোয়ালিফাইং নেচার আর কি, ওটা জাস্ট করতে হয়, কোয়ালিফাই করতে হয়, কিন্তু মার্কসটা আসে না। আগে যেমন অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বললাম মার্কসটা কাউন্ট হয়, কিন্তু এক্ষেত্রে কোনো মার্কস কাউন্ট হয় না। আচ্ছা। মেন্সেও 120 নম্বর, 120টা কোশ্চেন, 120টা কোশ্চেন থাকে 300 নম্বরের, এবং ডিউরেশন হচ্ছে 120 মিনিট, 2 ঘন্টা। ঠিক আছে। এবারে ইংলিশের উপর মানে দুটো কোশ্চেন থাকে 25 নম্বরের, সেটা কিন্তু কোয়ালিফাইং নেচার, 30 মিনিট এটা ডিউরেশন। আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে একটা প্রশ্ন করি। আমরা নিজেরাও একটা স্পোকেন ইংলিশ সেন্টার চালাই, সেই জন্য আমার এটা একটা জানতে কৌতূহল হচ্ছে যে স্পোকেন ইংলিশের উপরে কিরকম জোর দেওয়া হয়। স্পোকেন ইংলিশ আর ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে এরকম ক্যান্ডিডেটদের কি অগ্রাধিকার দেওয়া হয় এলআইসি চাকরির ক্ষেত্রে? না, সেরকম সেটা তো অবশ্যই, কেননা একজন যখন সিলেকশন হয়, সে এমনি অ্যাসিস্ট্যান্ট হোক কি ডাইরেক্ট রিক্রুট ডবলও হোক, ইংলিশে ফ্লুয়েন্ট ইংলিশ বলাটা খুব দরকারি। তার কারণ এই অ্যাসিস্ট্যান্ট বা ডবলও তার যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে, তার মাতৃভাষার বাইরেও অন্য কোথাও এমন জায়গায় পোস্টিং হলে সেখানে ওখানকার ভাষা জানে না, বাট সে কিন্তু ইংলিশটা খুব ভালো করে জানে, সেক্ষেত্রে সুবিধাই পাবে। ফলে ইংলিশকে অবশ্যই প্রেফারেন্স দেওয়া হয়, স্পোকেন ইংলিশের উপর প্রেফারেন্স থাকেনি। যেটা বলতে চাইছিলাম, আগামী দিনে কিন্তু এলআইসিতে কর্মসংস্থান হওয়ার সুযোগ অনেক বেশি। তার কারণ আমি যেটা বললাম যে আগে প্রচুর লোক রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে, অলমোস্ট 27-28-এর ভিতর প্রচুর লোক খালি হয়ে যাবে। এলআইসি এর মোর দেন 50% লোক, 60% লোক খালি রিটায়ারমেন্ট হয়ে যাবে। ফলে এত বড় একটা সংস্থাকে চালাতে আগামী দিনে খুব লোকের দরকার হবে। যদিও বা ওই যে ডিজিটালাইজেশন হচ্ছে, এআই এখানে কতটা প্রভাব বিস্তার করতে পারে? এআই প্রভাব বিস্তার করতে পারে, তার কারণ হচ্ছে যে এআই আগামী দিন তো হচ্ছে এআই এর যুগ না, যেটা হচ্ছে আগামী দিনে ডাটা সায়েন্সের পরিবর্তে এআই ইউজ করা হবে। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে চন্দনবাবু। এআই এর ক্ষেত্রে যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কাজ করে দিচ্ছে, অনেক মানুষের কাজ তারা করে দিচ্ছে, সেক্ষেত্রে নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে এআই এর যে অনেক বেশি ইনভলভমেন্ট সারা দেশ জুড়ে, বিশ্ব জুড়ে হচ্ছে ধীরে ধীরে, এই ইনভলভমেন্টের জন্য রিক্রুটমেন্টটা কি কমে যেতে পারে কোনোভাবে? না, এটা বিশেষ করে এলআইসির ক্ষেত্রে তো সেটা হবেই না। তার কারণ হচ্ছে যে এলআইসি কিছু প্রোটোকল মেনে চলে, যেগুলো এআই তো থাকবেই, মেশিন সংক্রান্ত কাজ তো থাকবেই, কিন্তু ম্যানুয়াল বেশ কিছু, আমাদের যেহেতু বেশ কিছু লিগাল ডকুমেন্ট মেনটেন করতে হয়, সেই জন্য সেগুলো সেইসব ডকুমেন্ট পরিচালনার জন্য বা সেইসব ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য মানুষের দরকার হবে। ওকে ওকে ওকে, এটা তাহলে নতুন কর্মপ্রার্থীদের ক্ষেত্রে সুখের খবর। না, খুব ভালো খবর। আর কিছু বলতে চান? না, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ রাজদীপ ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আপনি আমাদের অনেকটা সময় দিয়েছেন, সেটার জন্য ধন্যবাদ। আশা করছি আগামী দিনেও আপনাকে আমরা আরো পাবো নতুন নতুন টপিকের উপরে। ঠিক।